3 ব্যাচেরই আমরা কমন যে ফুটিংটা শুরু করছিলাম, ওখানে ডিজাইনের রিলেটেড যাবতীয় জিনিস যা যা লাগে সব শেষ করা হয়েছিল। আমরা সেজন্য আজকে একটা সিঙ্গেল ফুটিং করব। সিঙ্গেল ফুটিং এর মধ্যে রেক্টেঙ্গুলার এবং স্কোয়ার দুটোই প্রায় সেম। যেমন তোমরা স্কোয়ার কলাম, রেক্টেঙ্গুলার কলাম করেছিলে, যে এখানে সব সেম, এ টু জেড সেম, শুধুমাত্র একটা জায়গায় স্কোয়ার ডাইমেনশন দিয়েছে আর একটা জায়গায় কি দিয়েছে, রেক্টেঙ্গুলার ডাইমেনশন দিয়েছে। তো স্কোয়ার ফুটিং রেক্টেঙ্গুলার ফুটিংও একই একই এ টু জেড একটার একটার সাইজ হচ্ছে রেক্টেঙ্গুলার আর একটার সাইজ হচ্ছে স্কোয়ার। এটা হচ্ছে জেনারেল থিমে আর কি। মানে জেনারেল থিম বলতে অ্যাজ ওয়েল আমরা বিভিন্ন সাইটে যা দেখি আর কি, যেখানে তোমরা একটা ছবি আমরা তুলে আনতেছি। অ্যাজ ওয়েল যেটা আমরা একটু আগে বললাম, যে শুধু সাইজ ডিফারেন্ট, একটা হলো স্কোয়ার, একটা হলো রেক্টেঙ্গুলার, বাকি সব সেম। আমরা মেজর সাইটে তাই দেখি যে বাকি সব সেম। যেমন কলামে স্কোয়ার কলাম, রেক্টেঙ্গুলার কলাম কোনো চেঞ্জ নেই, শুধু সাইজে ডিফারেন্ট। ওইটা যেমন সত্যি, বাট এটা কিন্তু সত্যি না যে স্কোয়ার ফুটিং এবং রেক্টেঙ্গুলার ফুটিং সব সেম, শুধু সাইজ দেখতে চেহারা চেঞ্জ, মানে একটা রেক্টেঙ্গুলার শেপের একটা স্কোয়ার শেপের। এইটা কিন্তু ঠিক না। বাট বাট 90% বেশি সাইট গুলোতে আমরা এই ভুলটাকেই সত্যি হিসাবে দেখতেছি। যেমন তোমার সামনেই তোমাদের দেখানো আছে, একটা সামনে এটা রেক্টেঙ্গুলার ফুটিং, তোমরা দেখতে পাইতেছে যে লং ডিরেকশনের বারের স্পেসিং এবং শর্ট ডিরেকশনের বারের স্পেসিং ইকুয়াল। ভালো করে ছবিতে দেখো যে লং ডিরেকশনের বার গুলো নিচে বসার কথা, এখানে উপরে বসছে। এটা একটা ভুল, সেটা তো আগের ক্লাসগুলোতে আমরা উল্লেখ করছি। কিন্তু আমাদের এখন যে টার্গেট সেটা হলো যে সাইজ রেক্টেঙ্গুলার, লং ডিরেকশনের বারের স্পেসিং এর দিকে তাকাও যেটা উপরে বসানো হয়েছে, আর শর্ট ডিরেকশনের বার এর স্পেসিং একেবারে ইকুয়াল, যেটা আদৌ কোড অনুযায়ী হবে না। এবং এই যে ভুলটা ঢাকা সহ সারা বাংলাদেশে মেজর সাইট গুলোতে আমরা দেখতে পাইতেছি, যে রেক্টেঙ্গুলার ফুটিং বলতে তারা বুঝে যে সাইজটা শুধু রেক্টেঙ্গুলার করে দাও, বাকি সব সেম। তো আসলে তো তা না। তো আমরা আজকে রেক্টেঙ্গুলার স্কোয়ার ফুটিং এর ডেটা আমাদের সেম, কিন্তু আমরা শুরু করব রেক্টেঙ্গুলার ফুটিং দিয়ে। কারণ রেক্টেঙ্গুলার ফুটিং এর মেজর অংশ স্কোয়ারের সাথে মিলে যাবে, তখন স্কোয়ার ফুটিংও আর অতিরিক্ত ভাবে মানে ডিজাইন শেখা দরকার হবে না, শুধু সাইজটা তার স্কোয়ার হিসাব ছাড়া। এই ছবিতে রেক্টেঙ্গুলার ফুটিং এর মধ্যে আমাদের মেইন টার্গেটই থাকবে এর সাইজ বের করা। সাইজ বের করা বলতে তার প্রস্থ কত, দৈর্ঘ্য কত। সেকেন্ড হচ্ছে তার থিকনেস বের করা, যে থিকনেসটুকু কত হতে পারে। এবং এই থিকনেস বের করার একটা উপায় হচ্ছে অ্যাজিউম করা, ট্রায়াল এন্ড এরর দিয়ে থিকনেস বের করতে হয়। তো স্বাভাবিকভাবে এই থিকনেস অবশ্যই চেক করতে হবে, যে এবং এই থিকনেস চেক করা মানে কি সে যাতে ফেইল না করে। এবং থিকনেস ফেইল না করে তা আমরা কি কি ফেইল আছে কংক্রিটের তৈরি যে এই আমাদের যে ফুটিং, এতে আমাদের কি কি ফেইলিউর আছে আমরা কিন্তু গত ক্লাসে দেখাইছি। তোমার 3 ধরনের ফেইলিউর আছে। একটা হচ্ছে পাঞ্চিং ফেইলিউর, যেটা প্যাডেস্টাল কলামের চারিদিকে ঘটে, মানে প্যাডেস্টাল কলাম পাঞ্চ করে ফুটিংকে। আর সেকেন্ড ফেইলিউরটা হচ্ছে বিম শিয়ার বা ওয়ান ওয়ে ফেইলিউর, যেটা ফুটিং এর থিকনেসের বেশি কম হয়ে গেলে, অথবা ফুটিং যদি রেক্টেঙ্গুলার শেপের হয়, তখন এই ফেইলিউরটা ঘটে বেশি, এবং ওইটা কলামের ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে এই ফেইলিউরটা হয়। থার্ড ফেইলিউর হচ্ছে রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট গত এবং ডিজাইন গত ভুলের কারণে। যদি রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট ভুল হয়, যেটা এখন তোমরা এখানে দেখতে পাইতেছো যে লংটা উপরে শর্টটা নিচে, এটা একটা ভুল। তারপর আর হুক যদি লাগে, তাহলে এখানে যদি লাগে ধরে নিলাম, তাহলে হুক কিন্তু সবগুলিতে দেওয়া নাই, এবং দিলেও দিলেও 90 ডিগ্রিতে দিতে হবে, 90 ডিগ্রি করা নাই। এগুলো রেইনফোর্সমেন্ট গত ভুল। এছাড়া আরেকটা ভুল হলো যে ডিজাইন, যে ডিজাইনটা কেমন ভুল, যে আমার ডিজাইন যদি ভুল হয় তাহলে রেইনফোর্সমেন্টের সংখ্যা কম বেশি হতে পারে। বেশি হলে তো ইকোনমিক লস, কিন্তু সংখ্যা কম হইলে তখন কিন্তু ফেইলিউর অনিবার্য। রেইনফোর্সমেন্ট কম হলে কি ধরনের ফেইলিউর হয় তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা?
যে আমি যে রেইনফোর্সমেন্ট যা লাগবে তা দেই নেই বা ভুলে দেই নেই, ডিজাইনে কম আসছে। তো সেক্ষেত্রে আমার রেইনফোর্সমেন্ট কম হলে কি ধরনের ফেইলিউর হয়? ফেইলিউরটার নাম কি? কে বলতে পারবা? এনিবডি? তোমাদের বলার সময় অবশ্যই আনমিউট করতে হবে। তোমাদের কিন্তু আনমিউট করা মিউট করে নিয়ম বলার সময়। কেউ বলতে পারো কি ফেইলিউর হয় রেইনফোর্সমেন্ট যদি আমি কম দেই বা ভুলে ডিজাইনে কম আসে? হ্যাঁ, আন্ডার এনফোর্সমেন্ট ফেলিওর হবে স্যার। এটা তো হচ্ছে রডটা আগে ফেল করবে, তারপর হচ্ছে কংক্রিট জোনটা ফেল করবে। হ্যাঁ, হ্যাঁ, এই ফেইলিউরটার নাম কি? স্যার আমি বলবো, এটা ডাক্টাইল না, ফেলিওর। ডাক্টাইল ডাক্টাইল না, না, স্যার ফ্লেক্সারাল ফেলিউর বা শিয়ার ফেলিউর, হ্যাঁ, 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 কি ফ্লেক্সারাল ফেলিউর। বা শেয়ার ফেলিউর বলছে। আর যে আর আর কোনো মতামত কারো আছে যে এই যে রেইনফোর্সমেন্ট কম দিলে যে ফেইলিউরটা হয়? একজন বললো ডাকটাইল ফেইলিউর, একজন বললো শেয়ার ফেইলিউর, একজন বললো আন্ডার রেইনফোর্সমেন্ট ফেইলিউর। আর আর কোনো মানে নাম আছে কিনা? মানে ফেইলিউর দুই রকম, একটা হলো ডাকটাইল, একটা ব্রিটল। কিন্তু ডাকটাইল ফেইলিউরের কিন্তু অনেক ধাপ আছে আবার। তো অরিজিনাল নামটা জানতে চাচ্ছে আসলে ফেইলিউরটা কিসের? এনিবডি? আর আর কোনো নাম? কম্প্রেশন ফেলিওর নাকি কম্প্রেশন? কম্প্রেশন ফেইলিউরের নামের ভিতরে কিন্তু নামের ভিতরে কিন্তু ইন্ডিকেট করা আছে কম্প্রেশন ফেইলিউর মানে কংক্রিটের ফেইলিউর। আমি তো কংক্রিটের ফেইলিউর বলি নাই। আমরা বলেছি যে রেইনফোর্সমেন্ট কম দিলে টেনশন ফেলিওর, স্যার কি ফেইলিউর? টেনশন ফেলিওর, টেনশন। টেনশন। ইয়েস, থ্যাংক ইউ। জি স্যার, টেনশন। টেনশন ফেইলিউর, এটা রিয়েল নাম হচ্ছে তার টেনশন ফেইলিউর। এবং টেনশন ফেইলিউর একটা ডাকটাইল ফেইলিউরের একটা উদাহরণ। যে ডাকটাইল ফেইলিউর উদাহরণ তোমার শেয়ার ফেইলিউরও ডাকটাইল ফেইলিউর, বাট রিয়েল ফেইলিউরটা হচ্ছে টেনসাইল ফেইলিউর। তো টেনসাইল ফেইলিউরটা হবে যদি আমি রেইনফোর্সমেন্ট ডিজাইনে ভুলের কারণে দেই বা যে কোনো কারণে কম দেই, তাহলে থার্ড ফেইলিউরটা হবে কংক্রিটের টেনসাইল ফেইলিউর। তো টেনসাইল ফেইলিউরটা তো বোঝাই যাচ্ছে এটা হয় না শান্ত কারণে রেইনফোর্সমেন্ট ওরকম ভাবে দিয়ে দেওয়া হয় বা ডিজাইন করা হয়। যে ফেইলিউরটা মেজর এখানে আমরা কনসেন্ট্রেট করবো সেটা হচ্ছে পাঞ্চিং ফেইলিউর। দেখেন, পাঞ্চিং ফেইলিউর যদি আটকাতে হয় রেইনফোর্সমেন্ট দিয়ে কিন্তু পাঞ্চিং ফেইলিউর আটকানো যায় না। পাঞ্চিং জিনিসটা তার থিকনেস এর সাথে জড়িত। যাকে সে পাঞ্চ করবে সেটা থিকনেস মোটা হলে পাঞ্চ করতে পারবে না। তো তার মানে পাঞ্চিং ফেইলিউর আটকানোর একমাত্র উপায় হচ্ছে ফুটিং এর থিকনেস বাড়িয়ে দেওয়া, অথবা আরেকটা যেটা ফেইলিউর বললাম বিম শিয়ার, যে কোনো একদিকে হবে এবং স্পেশালি রেক্টেঙ্গুলার ফুটিং এ হয়। সেই ফেইলিউর আমাদেরও থিকনেস এর কারণেই হয়। থিকনেস যদি পাতলা হয় তাহলে এটা নৌকার মতন বেঁকে যাবে। একটা নৌকার কথা চিন্তা করো, মাঝে দুই পাশে কিন্তু সে অনেক বাঁকা, মাঝে কিন্তু বাঁকা না, মাঝে কিন্তু সোজা, দুই পাশে খালি বাঁকা। নৌকাটাকে অনেকটা সামথিং লাইক দ্যাট বিম শেয়ার ফেইলিউর বা ওয়ান ওয়ে শেয়ার ফেইলিউর বলতে পারো। এবং নৌকাটাকে লম্বা জবাবে সেটাকে রেক্টেঙ্গুলার ফুটিং এর বেস চিন্তা করো। এখন বেস বাঁকা হলে নিচে কিন্তু মাটি প্রেসার কাজ করতেছে, অনবরত মাটি প্রেসার ধাক্কা দিচ্ছে উপরে, তাকে কন্টিনিউয়াস ধাক্কা দিচ্ছে তাকে। তোমরা অন্যভাবে যদি চিন্তা করো, মনে করো আমরা ছোটবেলায়, তোমরাও অনেকে ছোটবেলায়, এখন তার ছোটবেলা কারো নাই। আগে আমাদের ছোটবেলা বলে একটা ছোটবেলা ছিল, এখন কিন্তু কারো ছোটবেলা নাই। সে বুঝতে পারে না যে তার ছোটবেলা কবে পার হয়ে গেছে। যাক, আমরা ছোটবেলায় কিন্তু ওই যে হাওয়াই মিঠাই, অনেকে এটাকে কটকটি বলে, অনেকে অনেক কিছু নাম বলে, বিভিন্ন লোহা লক্কর নিয়ে যায় তারা, ওগুলো দিয়ে দেয়। তো অনেক সময় লোহা লক্কর বা তার বা যাই বলো, ওলিকে যদি একই জায়গায় কন্টিনিউয়াস উপরে নিচে উপরে নিচে উপরে নিচে করতে থাকো, তো ওই জায়গাটা গরম হয় ফার্স্টে, এরপরে কিন্তু দুই খণ্ড হয়ে যায়। এটা ফ্যাটিক ফেইলিউর। অবশ্য এটা একটা ফ্যাটিক ফেইলিউর। ফ্যাটিক ফেইলিউর বলতে একই লোড কন্টিনিউয়াস রিভার্সেবল যদি আসতে থাকে, নট একটা ডিরেকশনে, একবার উপরে একবার নিচে, একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পিছনে, এই জাতীয় লোডগুলিকে আমরা রিভার্সেবল লোড বলি, সাইক্লিক লোডিং বলি। আর এর মাধ্যমে যে ফেইলিউরটা হয় সেটা হলো ফ্যাটিক ফেইলিউর। এবং এট দ্য সেম টাইম আমি জানিয়ে রাখি যে আর্থকোয়েকের জন্য যদি বিল্ডিং বানানো হয়, রেইনফোর্সমেন্টের কিন্তু বলা হয় যে রেইনফোর্সমেন্টের জন্য আমি ল্যাব টেস্ট কি কি করব, কি ল্যাব টেস্টের মাধ্যমে রিএনফোর্সমেন্টের গুণাগুণ পরীক্ষা করা হয়। এটা প্রশ্ন আসে কিন্তু সবাই উত্তর দেয় কি কি উত্তর দেয়? ইল টেস্ট।
টেনসাইল টেস্ট অফ দি রেইনফোর্সিং বার। টেনসাইল টেস্ট অফ দি রেইনফোর্সিং বার করা হয় শুধুমাত্র ইয়েল্ডিং ঠিক আছে কিনা। 60 গ্রেডের বার, তার মানে সেই ইল্ড হবে 60,000 পিএসআই এর আগে ইয়েল্ডিং শুরু হবে না। 60,000 পিএসআই এই স্ট্রেস অ্যাপ্লাই না হওয়া পর্যন্ত ইয়েল্ডিং হবে না যদি সে 60 গ্রেডের বার হয়। ভালো কোম্পানির হলে আমরা 62, 63 হয়েও গেলেও ইয়েল্ডিং হয় না। আর খারাপ হলে 60 গ্রেডের বার লেখা থাকলেও 55 দেখা গেল ইয়েল্ডিং হয়ে আছে। আরেকটা টেস্ট হচ্ছে, এটা হচ্ছে টেনসাইল ফেলিউর আটকানোর জন্য, যেটা কমন ফেলিউর কংক্রিটের। আর ফ্যাটিক টেস্ট হচ্ছে আমাদের আর্থকোয়েকের কারণে। আর্থকোয়েক হচ্ছে রিভার্সিবল লোড বা সাইক্লিক লোডিং। সো আর্থকোয়েকের কারণে রেইনফোর্সিং বার একবার একবার হচ্ছে আপওয়ার্ড তোমার বাকলিং হয়, একবার ডাউনওয়ার্ড, একবার নিচে বাঁকে একবার উপরে, একই জায়গায় নিচে একবার উপরে একবার, নিচে একবার উপরে, এরকম করে পুরো রেইনফোর্সমেন্টের লেংথ জুড়েই ঢেউর মতন যখন যেতে থাকে, একবার ঢেউটা ডান থেকে বামে যাবে, একবার বাম থেকে ডানে যায়। তার মানে একই জায়গায় একবার কনকেভ কনভেক্স দুই ধরনেরই কিন্তু কি স্যাগিং হচ্ছে বা ব্যান্ডিং হচ্ছে। তো আপওয়ার্ড ডাউনওয়ার্ড আমরা আগে বলেছি, কোনো জায়গায় যদি কন্টিনিউয়াস একই লোড উপরে নিচে ডানে বামে সামনে পিছনে বা যাই বলো না কেন, ওইটাকে রিভার্সিবল লোড বলে এবং এতে ফ্যাটিক ফেলিউর। তো আমরা এখানে তো আর ফ্যাটিক ফেলিউরের টেস্ট করা দরকার নেই, মেইনলি আসলে তোমার টেনসাইল টেস্ট অফ দি রেইনফোর্সিং বার করতে হবে যাতে রেইনফোর্সিং বার ফেইল না করে যায়। তো যাই হোক, ফুটিং এর রেইনফোর্সমেন্ট গত ফেইলুরটা আটকানো গেল, কিন্তু আমরা যেটা বিমশের ফেইলুর কথা বলছিলাম এবং নৌকার কথা চিন্তা করতে বলছিলাম, যে মাটি অনবরত এখানে কিন্তু দুই সাইডে মাটি অনবরত মাটি ফুটিং এর নিচে ধাক্কা দিচ্ছে উপরের দিকে, এবং মাঝে এদিকের যে এটা নিচে যে মাটির আপওয়ার্ড প্রেসার সুবিধা করতে পারে না মাটি, কেন? তার উপরে বসে আছে বিশাল ওজন নিয়ে কলামটা। এই যে প্যাটেস্টাল কলামের ডাউনওয়ার্ড লোডের কারণে এর ইমিডিয়েট নিচে মাটির আপওয়ার্ড প্রেসার কিন্তু প্রায় প্রায় নিস্তেজ হয়ে পড়ে। কিন্তু তোমরা দেখতে পাইতেছো রেক্টেঙ্গুলার ফুটিং এর পা কিন্তু অনেক লম্বা। এই সাইডটা এই সামনের সাইডের দিকে যদি খেয়াল করে দেখো ফুটিং এর, সেখানে কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু কলাম নাই। তো এখানে নিচের যে মাটি তখন সে শক্তিশালী হয়ে যায়, সে তারা আপওয়ার্ড প্রেসারে ওই অংশগুলো সারাক্ষণ একটা আপওয়ার্ড বাকলিং এর টেন্ডেন্সি থাকে। অনেকটা পরে আস্তে আস্তে মনে করো নৌকার মতন হয়ে গেল। নৌকার দিকে যদি একবার ভালো করে তাকাও, মাঝের কিছু অংশ সোজা, দুই সাইড বাঁকা, ওই ঠিক ওই শেপ ধারণ করে। ওইটাই হচ্ছে বিমশের ফেইলিউর। নৌকা তো বাঁকিয়ে বানানো হয় দেখে ওরকম শেপ ধারণ করে, কিন্তু একটা সোজা নৌকাকে তুমি দুই সাইডটা যদি এরকম এরকম শেপ আনতে চাও, ভেঙে যাবে। তো দ্যাট ইজ কল্ড বিম শেপ। তো ওটা আমরা এখানে টেস্ট করে দেখবো যে থিকনেস ঠিক আছে কিনা। ডিজাইন প্রবলেমে আইসোলেটেড ফুটিং এ একটু আগে আমরা উল্লেখ করছি যে আমরা রেক্টেঙ্গুলার ফুটিং দেখাবো যা কভার করে ফেলবে তোমার স্কোয়ার ফুটিং। তো সেই জন্য আমরা ডিরেক্টলি আমাদের ডেটা যেটা এখানে আছে সেটা আমরা ডেটাগুলো পড়ে নিয়ে যাই। এ রিইনফোর্স কংক্রিট ফুটিং বেস, মানে একটা ফুটিং কনস্ট্রাকশন করতে হবে লো রাইজের, is to be constructed 5 feet below ground level. এটা কি মিন করতেছে? এখন এটা মিন করতেছে যে একটা বিল্ডিং এর যে কংক্রিটের বেস, যেটা আমাদের ফুটিং, সেটার তলদেশ কিন্তু তলদেশটা এস্টিমেটেড গ্রাউন্ড লেভেল থেকে ইজিএল থেকে 5 ফিট নিচে। সোজা কথা, এটা ফুটিংটা 5 ফিট নিচে কাস্ট হয়েছে, এবং এই 5 ফিটের ভিতরে ফুটিং এর নিজস্ব ডেপথ আছে। আবার এটাও খেয়াল রাখতে হবে, কিন্তু ফুটিং এর ডেপথ যদি কথার কথা 12 ইঞ্চি হয়, তাহলে টোটাল 5 ফিটের ভিতরে 1 ফিট চলে যাবে ফুটিং এর ডেপথ, আর বাকিটা হবে মাটি ভরাটের উচ্চতা। তোমরা জান
আমরা ব্যাক করতেছি দেখতেছি আমরা এটাতে যাওয়ার আগে অবশ্যই আমরা একটু পরের দিকে পয়েন্টার দিকে নজর দিব তোমাদের। এই যে বলা হয় মাটির নিচে সেই 5 ফিট, এই যে মাটির নিচে এতটুকু 5 ফিট, এই যে, এবং ফুটিং এর ডেপথ আমি যদি পাই, বাদ দিলেই আমরা তখন পেয়ে যাব হাইট অফ ব্যাকফিল, মানে মাটি আমি কতটুকু ভরাট করলাম। কারণ মাটি ভরাটের এই উচ্চতাটা লাগবে মাটির ওজন বের করার জন্য। আমরা ক্লাসেও বলেছি কিন্তু এই যে মাটি বা যে কোনো জড় পদার্থের তুমি যদি ওজন বের করতে চাও, যে কোনো জড় পদার্থ, ফার্স্টে তার থিকনেস বা হাইটটা লাগবে, তার সাথে তার ডেনসিটি অথবা ইউনিট ওয়েটটা লাগবে। না থাকলে স্পেসিফিক গ্র্যাভিটি, যেটাকে আমরা বলি, তিনটা যে কোনো একটা, স্পেসিফিক গ্র্যাভিটি আর ডেনসিটি সেম, একই কথা, ইউনিট ওয়েট অফ কংক্রিট, সরি ইউনিট ওয়েট অফ দ্যাট ম্যাটেরিয়াল। তো ইউনিট ওয়েট অফ, মনে করো আমরা যদি মাটির উচ্চতাটা পেয়ে যাই এখান থেকে এতটুকু, তাহলে মাটি ভরাট করার ওজন কত, তাহলে উচ্চতা ইনটু ইউনিট ওয়েট অফ সয়েল। তদ্রূপ ভাবে আমরা যদি এই কংক্রিটের বেজের ওজন জানতে চাই, তাহলে এর ইউনিট ওয়েট বা ডেনসিটি ইনটু তার থিকনেস অথবা হাইট, যেটা এই এতটুকু। এইগুলি মানে এই পয়েন্টটা এখন মনে, এখন আমরা দিয়ে দিলাম 5 ফিট নিচে, তখন অন্যভাবে যদি একটু এটার হয়ে যায় তখন গিয়ে তোমার উত্তরটাতে ভুল হবে। ওকে, সয়েল প্রেসার যেটা এখানে আমরা বলেছি, বাট বারবার এটার একটা অল্টারনেট নাম আছে, বেয়ারিং ক্যাপাসিটি। সো এখন আমরা পড়ে আসছি অ্যালাউয়েবল সয়েল প্রেসার, কিন্তু আমি দেখতে পেয়েছি আমাকে দেওয়া আছে বেয়ারিং ক্যাপাসিটি। তখন আমি কনফিউশনে জড়ায় পড়বো যে আমি তো অ্যালাউয়েবল সয়েল প্রেসার জানতাম, কিন্তু তো এখন তো গিভেন ডেটার মধ্যে আমি পাচ্ছি বেয়ারিং ক্যাপাসিটি, তাহলে এখন আসলে বেয়ারিং ক্যাপাসিটি থেকে অ্যালাউয়েবল সয়েল প্রেসারটা কিভাবে পাবো? তখন হয়তো কিছুক্ষণের জন্য থেমে যেতে হয় চিন্তা করতে। যাই হোক, সেটা সয়েল টেস্ট থেকে পাওয়া যাবে 4.5 KSF, দি ফুটিং সাপোর্ট 12 ইঞ্চ বাই 14 ইঞ্চ RCC কলাম। এবং এখানে আমরা কিন্তু বলেছি যে ফুটিং সাপোর্ট 12 বাই 14 ইঞ্চ RCC কলাম। এখন ফুটিং এর সাথে কলাম থাকবে, এটা ডেফিনেটলি, বাট সমস্যাটা হচ্ছে ফুটিং এর সাথে কলামের যে অংশটুকু থাকে সেটা মাটির নিচে এবং তার নাম প্যাডেস্টাল কলাম। তাহলে এখানে যে 12 বাই 14 ইঞ্চি বলা হয়েছে, তাহলে এটা কোন কলামের ডাইমেনশন? এটা কি প্যাডেস্টাল কলামের ডাইমেনশন, না মাটির উপরে কলামের যে অংশ আর মাটির নিচে কলামের যে অংশ একই কলাম মাটির উপরে থাকলে এক ডাইমেনশন, মাটির নিচে থাকলে আরেক ডাইমেনশন। মাটির উপরে তার নাম রেগুলার কলাম, নর্মাল যেটাকে আমরা কলাম বলি RCC কলাম। ওই কলামের ওই অংশটুকু মাটির নিচে চলে গেলে তার নাম হয়ে যায় প্যাডেস্টাল কলাম। এখন এই কলাম কোনটা? এখন স্টুডেন্ট বুঝতে পারলো না যে এই কলাম কোনটা, সে ভাবলো যে এটা প্যাডেস্টাল কলামই, সে যাত্রা শুরু করলো প্যাডেস্টাল কলামের ডাইমেনশন 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি। বাট আমরা জানি যে আসলে প্যাডেস্টাল কলাম নামে আদৌ কোনো কলাম নাই। ফুটিং যে কলামকে সাপোর্ট করতেছে অরিজিনাল কলামের ডাইমেনশনটা এখানে লেখা থাকে, তার মানে মাটির নিচে তার ডাইমেনশন হবে 15 বাই 17, কারণ কভারিং বাড়তেছে আরো 1.5 করে 3 ইঞ্চি। এখন স্টুডেন্ট যদি শুরু করে দেয়, তাহলে হয়তো এক জায়গায় তার 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি, সে যদি এটাকেই প্যাডেস্টাল ধরে শুরু করে, তাহলে তার হয়তো ফেইলিউর আসতে পারে, থিকনেস ওকে নাও হতে পারে। আবার একই অঙ্ক আরেকজন করতেছে 15 ইঞ্চি বাই 17 ইঞ্চি ধরে, তার আবার ঠিক আছে। এখন আমরা যেটা বুঝাইতে চাইতেছি, তোমার ছোট্ট একটা ইনফরমেশনের কারণে কিন্তু এক জায়গায় একজনের ফেইল চলে আসতেছে, আরেকজনের ফেইল আসে নাই। তারপর আমরা এখানে বলতেছি যে লাইভ লোড ডেড লোড দেওয়া আছে আনফ্যাক্টরড, খেয়াল করতে হবে এটা আনফ্যাক্টরড, অথবা আনফ্যাক্টরটা না লেখা থাকলেও আমরা জানি যে লাইভ লোড যখন বলা হয়, তোমরা যখন বিম ডিজাইন শিখেছো, স্ল্যাব ডিজাইন শিখেছো আগের কোর্সে, তখন বলা হয়তো দ্য বিম হ্যাজ টু সাপোর্ট ডেড লোড এত কি, লাইভ লোড এত কি পার ফিট বা সামথিং, ওগুলো সবই আনফ্যাক্টরড। ওকে, আমরা ডেটা পড়লাম। ডেটা পড়ার পরে তোমার ম্যাটেরিয়াল প্রপার্টিজ এখানে গিভেন আছে, এবং এই ম্যাটেরিয়াল প্রপার্টিজ নিয়ে আমাদের একটা সে আছে তোমাদের। আমরা 60 গ্রেডের বার, এটা 60 গ্রেডের বার
আমরা বলেছি মনে করি এটা 420 B420 CWR বা B420 অথবা B420 DWR, B420 W অথবা B420 CWR অথবা B420 DWR অথবা শুধু B420। খেয়াল করছে 60 গ্রেড কিন্তু 4 রকমের এক্সপ্রেশন। এবং বারের এই ক্যারিকেচার নিয়ে আমরা বহু ডিসকাশন করছি এবং বারের এই ক্যারিকেচার আমি ড্যাম শিওর যে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু অনেক স্টুডেন্ট অনেক জায়গায় এই বারের এত বহুরূপী নাম জানে না স্টুডেন্ট। কারণ টিচাররা যখন পড়ায় সে ওই 60,000 FY 60,000 PSI, কারণ বই এভাবে লেখা থাকে, তার পূর্ববর্তী লেকচার নোটগুলিতে এভাবেই আছে। বাস্তব ভিন্ন, বাস্তবে বাংলাদেশে গায়ে লেখা থাকতেছে বারের তোমার 420 DWR, 420 CWR, 420 W, only 420, একই 60 গ্রেড 4 নামে বাস। এখন আমরা যখন বলতেছি B420 DWR এতে কিছু যায় আসে না, কিন্তু এটা যে 60 গ্রেড এটা তো বুঝতে হবে। 4KSI কংক্রিট অথবা FC প্রাইম 4000 PSI অথবা কম্প্রেসিভ স্ট্রেংথ 4000 PSI একই জিনিস। অনেকে আমাকে প্রশ্ন করেছিল, স্যার কংক্রিটের FC প্রাইম দেওয়া হয় নাই। আমি বলেছি প্রশ্নে ভালো করে দেখো, অবশ্যই দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে। অনেকে অনেকক্ষণ সময় নষ্ট করলো তারা কংক্রিটের FC প্রাইম খুঁজে পেতে। তদ্রূপ ভাবে 60 B420 CWR বা DWR উল্লেখ থাকার কারণে FY কত এটা অনেকে ধরতে পারে না। যাক, ইউনিট অফ সয়েল অ্যান্ড ইউনিট অফ কংক্রিট এগুলি স্ট্যান্ডার্ড ভ্যালুজ, এগুলো না দেওয়া থাকলে যে যার মতন ধরলে কোনো সমস্যা নাই। 100 থেকে 120 পাউন্ড পার কিউবিক ফিট হচ্ছে সয়েলের ইউনিট ওয়েট, আর কংক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 150। এটা বোঝাই যাচ্ছে 150 হচ্ছে স্টোন চিপস দিয়ে কাস্টিং করা, এবং বাই কোড লো রাইজ হাই রাইজ, একতলা 10 তলা 100 তলা যাই ঘটুক RCC দিয়ে বানালে কংক্রিট অবশ্যই স্টোন চিপ দিয়ে ঢালাই দিতে হবে তোমার কংক্রিটের যদি আমি ফাউন্ডেশন বা ফুটিং কাস্ট করি। সুতরাং এখন যদি এই যেগুলি দেয়া না থাকে, এগুলি যদি দেয়া না থাকে, একজন ব্যাচেলর স্টুডেন্ট কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অথবা মেকানিক্স অফ সলিড অথবা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স করে ফেলে, সে তখন জেনে যায় যে ডেনসিটি অফ দি সয়েল কত। আর এটা যদি দেয়া না থাকে, এটাতে কিন্তু কোনো অপশন নাই যে আমি স্টোন চিপসের জায়গায় ব্রিক চিপস দিয়ে ঢালাই দিব এবং সেখানে 125 পাউন্ড পার কিউবিক ফিট হবে। নিয়ে নিলাম, আমি ধরে নিলাম 125 পাউন্ড পার কিউবিক ফিট মানে ব্রিক চিপস দিয়ে ঢালাই হচ্ছে। এটা একটা অপশন আসছিল কিন্তু, বাট এখানে ধরার কোনো উপায় নেই। আমরা আগে বলেছি বাই কোন লো রাইজ হাই রাইজ বলে কোনো কথা নাই, ফুটিং মাস্ট বি কাস্ট বাই স্টোন চিপস। সেক্ষেত্রে 150 পাউন্ড পার cubic feet. Now, design the footing, যেই শব্দটা একটা লাইন, তাকে আমি যদি বিশ্লেষণ করি তাহলে এই এ থেকে ডি পর্যন্ত আসে। ডিজাইন দি ফুটিং, ডিজাইন দি ফুটিং মানে সাইজ বের করা, রেক্টেঙ্গুলার বা স্কোয়ার, এবং তার ডাইমেনশন এবং থিকনেস বের করা। ইফেক্টিভ ডেপথ চেক করা, যদি আমি ডাইমেনশন দেয়া না থাকে তাহলে আমি একটা ফুটিং এর ডেপথ অ্যাজিউম করে নিব। অ্যাজিউম করার ফলে অবশ্যই সেটাকে ভেরিফাই করতে হয়, সেটা হচ্ছে এফেক্টিভ ডেপথ চেক। 2 ডিরেকশন স্টিল বের করতে হবে, রেক্টেঙ্গুলার হলে লং শর্ট আর স্কোয়ার হলে কমন একটাই, ওখানে বোথ ডিরেকশন বললে। এখন আমরা প্রশ্নে দেওয়া আছে যে বোথ ডিরেকশনস, ওকে। এখন আমার ফুটিং স্কোয়ার, এখন যদি টেনশন আমি পড়ে যাই যে বোথ ডিরেকশন কেমনে বের করে, আমি তো একটা ডিরেকশনই জানি, তো বোথ ডিরেকশন স্কোয়ারের কিন্তু একটা বাড়ি উপরে নিচে বসানো, ইকুয়াল স্পেসিফিক। চেক ফর হুক রিকোয়ারমেন্ট, এটা বার গুলোর হুক রিকোয়ারমেন্ট চেক করতে হবে। এখানে লং ডিউরেশনের বার আছে, শর্ট ডিউরেশনের বার আছে। লং ডিউরেশনের বারে হুক যদি চেক করার পরে হুক যদি লাগে তাহলে শর্ট ডিউরেশনটাকে চেক করতে হবে।
আবার লং ডিরেকশনের বারে হুক চেক করতে গিয়ে যদি না লাগে তাহলে শর্ট ডিরেকশনের বারে চেক না করলেও চলবে। নাও এখন আমাদের প্রশ্নে ডেটা ভালো করে খেয়াল করতে হবে যে আসলেও আমাদের কি দেওয়া আছে এবং কি চাওয়া আছে। কথার কথা, ফুটিং এর যদি থিকনেস দেওয়া থাকে যে ফুটিং এ এত 24 ইঞ্চি থিকনেসের একটা ফুটিং, তখন অটোমেটিক্যালি এই দুইটা স্টেপ বাদ হয়ে যাবে। ফুটিং এর থিকনেস দেওয়া থাকলে ডেফিনেটলি তার সাইজ দেওয়া থাকবে, সুতরাং আমার এটা তো লাগবেই না। আর থিকনেস দেওয়া থাকলে আমাকে তো থিকনেস চেকও করতে হবে না। তখন থিকনেস দেওয়া আছে, ফুটিং এর ডাইমেনশন দেওয়া আছে, যদি বলে ডিজাইন দি ফুটিং, তখন কিন্তু আসলে এটাকে মিন করতেছে, এই দুটাকে। এখন ডিজাইন দি ফুটিং বলার ফলে কেউ যদি মনে করে যে আমাকে থিকনেস বের করতে হবে, এরিয়া বের করতে হবে এবং তোমার থিকনেস চেক করতে হবে, তাহলে তো হবে না। সুতরাং যেটা আমরা মিন করতে চাচ্ছি যে কি দেয়া আছে, কোয়েশ্চেনে কি দেয়া নাই এবং কি বের করতে হবে, এই তিনটা পয়েন্টের আনসার সবসময় খেয়াল রাখবা যে কি দেয়া আছে, কি দেয়া নাই, কি বের করতে হবে। তাহলে আর কখনোই ভুলগুলো হবে না। সো এখানে আমরা ফার্স্ট স্টেপ ওয়ানে কিছুই না, লোড ক্যালকুলেশন করা। দুই রকম কম্বাইন্ড লোড ক্যালকুলেশন করতে হবে, একটা হলো ফুটিং এর সাইজের জন্য আর একটা হলো ফুটিং এর ডিজাইনের জন্য। ফুটিং সাইজের জন্য আমার আনফ্যাক্টর লোড গুলোর কম্বিনেশনের একটা দরকার আছে, এবং সেটা হচ্ছে জাস্ট কোন রকম ফ্যাক্টরাইজ করা ছাড়াই ডেড লোড এবং লাইভ লোডের কম্বিনেশন, যেটা আমাদের দেওয়া আছে ডেড লোড এত, লাইভ লোড এত এবং টোটাল হচ্ছে এত। আর ডিজাইনের জন্য আলটিমেট লোড, যেটা ফ্যাক্টর করতে হবে 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড, এবং সেই হিসাবে আমাদের আসতেছে 450। স্টেপ 2 তে আমাদের আসল কাজ, যেহেতু আমরা এখানে টোটাল ডিজাইন করতেছি, আমার কোনো ডিজাইন জড়িত কোনো ডাটা নাই, মানে আমাদেরকে সাইজ বের করতে হবে, থিকনেস বের করতে হবে। ফার্স্টই আমরা কি করব, যে থিকনেস বের করতেছি, তোমরা দেখতে পাচ্ছ 22 ইঞ্চি। এই যে 22 ইঞ্চি ধরা হয়েছে, এটা কিন্তু জাস্ট ধরা হয়েছে, ফুটিং এর কিন্তু কোনো থিকনেসের কোনো ফর্মুলা নাই। যেমন বিমের আছে, কলামের ছিল ডাইমেনশন বের করা একটা ফর্মুলা, এজি বের করা, ইভেন স্ল্যাবেরও কিন্তু ফর্মুলা আছে, প্যানেল পেরিমিটার বাই 180। তো এক্ষেত্রে স্ল্যাবের আছে, সব জায়গার আছে, কিন্তু ফুটিং এর কোনো থিকনেস ফর্মুলা না থাকার কারণে আমরা ধরে নিতে বাধ্য হয়েছে। এখন এই যে ধরাধরি ব্যাপারটা, এটা তো ট্রায়াল এরর দিতে 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 আমার ফাইনাল প্যাটার্নটা তোমরা দেখতে পাচ্ছ 22। বাট শুরুতে তো আমরা 22 ধরিনি, কারণ আমরা জানি না যে এত কত। নাও তোমাদের যেটা গাইডলাইন আমরা দিয়ে দিতেছি, যে তোমাদের যদি দেয়া না থাকে, দেয়া থাকলে তো সব লাগবে না, এগুলো কিছুই করতে হবে না, কিন্তু দেয়া না থাকলে তোমার আলটিমেট লোডের দিকে তাকাবো। আমাদের আলটিমেট লোড 450, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের ফুটিং এর ডেপথ কিন্তু 22 ইঞ্চি ওকে হয়েছে। তো এরকম তোমার তোমার আলটিমেট লোড পিইউ কত, 450 না 300। সো ওই ক্ষেত্রে সাইজটা অবশ্যই একটু ছোট হবে, কিন্তু এই সাইজটা ছোট করতে গিয়ে যেটা খেয়াল রাখতে হবে এফসি প্রাইমের দিকে। আমার এফসি প্রাইম কিন্তু 450 লোড, এফসি প্রাইম কিন্তু এফ 4000। তো সাইজের সাথে কিন্তু এফসি প্রাইমের একদম পরিষ্কার রিলেশন রয়েছে। এফসি প্রাইম যত বাড়াবো থিকনেস ছোট হবে, সাইজ ছোট হবে। এখন আমরা বললাম যে 450 লোড, সেই জন্য আমরা 22 ইঞ্চি নিচ্ছি। তুমি চিন্তা করলে আমাদের তো 300 আসছে, স্যার তো 50.5 22 নিচ্ছে, আমরা 300 এক টাচ করি, 18 ইঞ্চি দিয়ে শুরু করি। কিন্তু মনে রাখতে হবে এফসি প্রাইম এখানে আবার 4, কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হলো মনে করো 3, তখন কিন্তু আর সাইজ কমানোটা আর রিস্ক হয়ে যাবে, মানে 22 ইঞ্চি বা 20 ইঞ্চি দিয়ে শুরু করাটা বেটার হবে, কারণ এফসি প্রাইম কমায় দেওয়া আছে। আবার এমনও হতে পারে আমরা 450 নিলাম, কিন্তু এফসি প্রাইম আমার 3, সেই হিসাবে আমি 22 নিচ্ছি, কিন্তু তোমাকে দেওয়া হলো এফসি প্রাইম 4, এর অর্থ থিকনেস কিন্তু বাড়াইতে হবে এখন, কারণ এফসি প্রাইম কিন্তু আগে ছিল 4, আমরা ছিল 4, তোমার ছিল 3, থিকনেস বাড়াইতে হবে। ওকে,
সেক্ষেত্রে ফুটিং এর থিকনেস ধরে নেওয়া হলো 22 ইঞ্চি এবং একই থিকনেস কিন্তু স্কোয়ার ফুটিং এর ক্ষেত্র আছে, আমাদের সেম থিকনেস, একই থিকনেসের কোনো চেঞ্জ হয় না দুটাতেই। ওকে, 1.83 ফিট 12 দিয়ে ভাগ করার পর এখন এফেক্টিভ ডেপথ এখানে তিনটা দেখতে পাইতেছো, তিনটা এফেক্টিভ ডেপথ আছে। একটা হলো এভারেজ, এবং একটা হলো শর্ট ডিরেকশনের, একটা হলো লং ডিরেকশনের। আমরা 3 এফেক্টিভ ডেপথ ক্লাসে কিন্তু শেখানো হয়েছে যে কিভাবে টোটাল ফুটিং ডেপথ আমার এইচ থেকে আমার এভারেজ হলে 4 ইঞ্চি বাদ দিতে হবে, শর্ট ডিরেকশন হলে 4.5, লং ডিরেকশন হলে 3.5। আমরা এটা ক্লাসে দেখাচ্ছি। তো ওই কনসেপ্টটা ভিত্তি করে তোমরা 3 ধরনের এফেক্টিভ ডেপথ বের করবে। নাও স্কোয়ার ফুটিং হলে এই দুটা লাগবে না, কারণ তার কোনো লংও নাই শর্টও নাই। রেক্টেঙ্গুলার হলে অতিরিক্ত শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনের ইফেক্টিভ ডেপথ বের করতে হবে, আর এভারেজটা তো বের করতেই হবে। বেরিয়ে গেল। নেক্সট আমাদের ওয়েট অফ সয়েল, ওয়েট অফ কংক্রিট, যেটা আমরা আগে বলেছিলাম যে মাটির উপরে বসানো হয়েছে ফুটিংটাকে, এবং ফুটিংটাকে কাস্ট করার পর যে মাটিগুলো আমরা গর্ত করার সময় তুলে ফেলছিলাম ওগুলো আবার রিফিল করা হয়। এর অর্থ আমরা যে মাটিগুলো আবার ব্যাকফিল করলাম তার একটা ওজন আছে যেটা নিচের দিকে, আর ফুটিং যে কাজ করছি তারও তো একটা ওজন আছে, সেটাও কিন্তু নিচের দিকে। আর এই নিচের দিকে কাজ করতেছে কি সয়েল প্রেসার, ফুটিং এর নিচে সয়েল প্রেসার কাজ করে, এবং সয়েলের আগে আমরা বলেছি তার কাজ হচ্ছে আপওয়ার্ড প্রেসার ক্রিয়েট করা। তাহলে সয়েল দিচ্ছে আপওয়ার্ড, ফুটিং এর কংক্রিট দিচ্ছে ডাউনওয়ার্ড, এবং তার উপরে যে আমরা ব্যাকফিল করলাম তারও ওজন দিচ্ছে ডাউনওয়ার্ড। স্বাভাবিকভাবে কাটাকাটি করে একটা রেজাল্টেন্ট থাকবে, অবশ্যই সেটাকে আপওয়ার্ড হইতে হবে রেজাল্টেন্ট, নাইলে কিন্তু ফুটিং কি হবে, ডুবতে থাকবে। সো আমরা এই যে ব্যাকফিলের ওজনের কথা বলছি সেটার ওজন বের করতেছি। ইউনিট অফ সয়েল, হাইট অফ সয়েল। ইউনিট অফ সয়েল দেওয়া আছে 100 পাউন্ড পার কিউবিক ফিট, এবং আমরা আগে বলেছি যে মাটি থেকে বেজের তলানি পর্যন্ত 5 ফিট, এবং ফুটিং হচ্ছে 1.83 ফিট, মানে 22/12। তার মানে এর থেকে বাদ দিলে বাকি যা থাকবে সেটাই হবে ব্যাকফিলের হাইট। ব্যাকফিলের হাইট যোগ ফুটিং এর ডেপথ, টোটাল 5 ফিট, তার থেকে ফুটিং এর ডেপথ বা 22 ইঞ্চি বা 1.83 ফিট বাদ দিলে যা থাকবে সেটা হবে কি ব্যাকফিলের হাইট। ওইটাই করা হয়েছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ 5 মাইনাস তোমার কি 22/12, এত পাউন্ড পার ফিট স্কোয়ার। না আসা কংক্রিটের যে মানে ফুটিং যে ঢালাই করছে তার নিজস্ব ওজন, ইউনিট অফ কংক্রিট, ডেপথ অফ কংক্রিট, ইউনিট অফ কংক্রিট 150, আর ডেপথ 22 ইঞ্চি মানে 1.83 ফিট, এই দুটা গুণ করলে এত পাবো। এই দুটাই কিন্তু আসলে ডাউনওয়ার্ড। সয়েল প্রেসার হচ্ছে আপওয়ার্ড, দুইটা ডাউনওয়ার্ড থাকতেছে একটা আপওয়ার্ড থাকতেছে, ডেফিনেটলি এখানে একটা রেজাল্টেন্ট কাজ করবে, এবং সেই রেজাল্টেন্টকে আমরা নাম দিতেছি ইফেক্টিভ সয়েল প্রেসার, যার সিম্বল হচ্ছে কিউ এফেক্টিভ। আর বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল অথবা অ্যালাউয়েবল সয়েল প্রেসার, যার সিম্বল হচ্ছে কিউ এ, এটা ছিল কি আপওয়ার্ড। এটা দেওয়া আছে 4.5 KSF অথবা 4500 PSF, মাইনাস ব্যাকফিলের ওজন ডাউনওয়ার্ড, এটা বের করেছি 316.66 PSF, মাইনাস কংক্রিটের ওজন এটাও ডাউনওয়ার্ড, এটা বের করেছি 274.5 PSF। রেজাল্টেন্ট থাকতেছে কাটাকাটি করে 3908.84 PSF, অর্থাৎ 3.909 KSF আপওয়ার্ড। এটা যদি আপওয়ার্ড না হইতো পরিষ্কার বুঝাই যাইতেছিল যে ফুটিং ডুববে, সেটেল ডাউন করা শুরু করবে। তাহলে তোমরা দেখতে পেলা আমরা বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল অথবা অ্যালাউয়েবল সয়েল প্রেসারের সিম্বল কিউ এ, রেজাল্টেন্ট অফ দি সয়েল প্রেসার সেটা হচ্ছে কিউ এফেক্টিভ। দুইটা কিন্তু সয়েল প্রেসারের দুই সিম্বল, দুই নাম দেখতে পেলাম। ওকে, এফেক্টিভ সয়েল প্রেসার বের করার পর এরিয়া ফুটিং বের করার জন্য আমাদের যে ডেড লোড আর লাইভ লোড, আনফ্যাক্টর ডেড লোড লাইভ লোডকে তুমি যদি কিউ এফেক্টিভ দিয়ে ভাগ করো তাহলে একটা এরিয়া পাবা, এবং এটা যদি তোমার
স্কোয়ার ফুটিং হয় তাহলে 10-10 করলে 100 নেওয়া যেতে পারে। মনে রাখতে হবে 9.5, 10, 10.5, 11, 11.5, এই যেত 11.15, 11.15 বা এই যাতে খুচরা ডাইমেনশন নিলে সাইটে তোমার তোমার মানে শাটারিং জনিত একটু সমস্যা আছে। শাটারিং এর কিছু রেগুলার মাপ আছে। কারো মনে করো 5 ফিট 3 ইঞ্চি দিলা, কোন ডাইমেনশন নিলা 10 ফিট 2.5 ইঞ্চি, এগুলো কিন্তু ইমপ্র্যাকটিক্যাল, নন প্র্যাকটিক্যাল। আসলে এগুলো ইঞ্জিনিয়ারের অনেক জায়গায় আমরা এরকম ডাইমেনশন দিতে দেখছি, আসলে নন প্র্যাকটিক্যাল ডাইমেনশন। এগুলো দিলে অসুবিধা নাই। 5 ফিট 3.5 ইঞ্চি আসছে, আমরা নিলাম 5 ফিট 6 ইঞ্চি, মানে 6.5 5 ফিট। এটা প্র্যাকটিক্যাল করার জন্য করা হয়েছে। এতে হয়তো খরচ একটু বাড়বে শাটারিংটা, বাট শাটারিংটা হয়তো পাওয়া যাবে, কিন্তু কংক্রিটের পরিমাণ বাড়ার কারণে খরচ একটু বাড়বে। 19.1.7 আমরা আগে বলেছি স্কোয়ার এবং রেক্টেঙ্গুলার সেম একটা পর্যায় পর্যন্ত। আমরা স্কোয়ার যদি নিতাম তাহলে এটাকে রুট করতাম, রুট করে রাউন্ড আপ করলে তোমার আসবে 10/10, 100 ফিট স্কোয়ারের ফুটিং। কিন্তু আমরা নিচ্ছি রেক্টেঙ্গুলার, সুতরাং এখানে আমরা যে কোনো একটা সাইজ ধরে নিতে পারো তুমি, অথবা এটাকে স্কোয়ার রুট করবা ফার্স্টে 91.7 কে স্কোয়ার করে পেলা তুমি 9 পয়েন্ট সামথিং। কথার কথা, ইচ্ছা করলে 9 পয়েন্ট সামথিং কে তুমি যদি আরো নিচের দিকে নিয়ে যাও তাহলে একটা সাইজ পাবা ছোট, আর ওইটা দিয়ে আবার যদি 91.7 কে ভাগ করো তাহলে বড় সাইজটা পেয়ে যাবে। তা আমরা করলাম কি, ফার্স্ট 8 নিলাম, 8 দিয়ে আমি 91.7 কে ভাগ করলাম, যেই মানটা আসছে সেটাকে রাউন্ড আপ করলাম 11.5। যেহেতু একটু বাড়ানো হয়েছে, স্বাভাবিকভাবে এর একটা প্রোভাইডেড এরিয়া চলে আসবে, সেটা হচ্ছে 92, লাগতেছিল 91.7। স্বাভাবিকভাবে তোমরা দেখতে পাইতেছো যে অত্যন্ত ইকোনমিক ডাইমেনশন দেওয়া হয়েছে, কারণ 91.7 দিতেছি আমরা 92। নাও এগুলি তো নর্মাল ব্যাপার। আমরা আগে বলেছিলাম যে অ্যালাউবল সয়েল প্রেসার অথবা বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল, যেটা আপওয়ার্ড কিউএ, এবং দুইটা যে ডাউনওয়ার্ড ছিল সেগুলি আমি বিয়োগ করে তার থেকে আমরা পাচ্ছি রেজাল্টেন্ট এফেক্টিভ সয়েল প্রেসার কিউ এফেক্টিভ। বাট এখন আমরা আরেকটা দেখলাম কিউ এন, যেটা হচ্ছে নেট সয়েল প্রেসার, এটাও কিন্তু আপওয়ার্ড। আরেকটা শব্দ দেখলাম নেট সয়েল প্রেসার, অথবা অন্য ভাষায় এটাকে আলটিমেট সয়েল প্রেসার বলা হয়। আলটিমেট, আলটিমেট মানে কি, যেই সয়েলের উপরে আমি ফুটিংটা রাখতেছি সেই সয়েলের কিন্তু একটা আপওয়ার্ড ক্ষমতা বাড়ানোর লিমিট আছে। আমি কাস্টিং না করি খেলার মাঠ, যখন সবাই খেলতে থাকে, মাঠ ভরে মানুষ থাকে, তখন সয়েল দেখে যে এত মানুষের ভার সে তার ক্ষমতা নর্মাল ক্ষমতায় রাখতে পারতেছে না, তখন সে ক্ষমতা বাড়ায়। যখন মানুষ খেলাধুলা শেষে রাত্রে চলে যায়, তখন সয়েল কিন্তু স্বাভাবিক কন্ডিশনে থাকে। কিন্তু তোমরা জানো সয়েল শূন্যের উপর বেশি আছে। আমাদের কিন্তু পৃথিবীর কেন্দ্র কিন্তু টোটালি কিন্তু কি খালি এবং সেটাতে আগুন, মানে আগুন জ্বলতেছে টোটালি, একেবারে গলিত তপ্ত হচ্ছে সেন্টার অফ দ্য আর্থ। সুতরাং মাটি তাহলে দাঁড়ায় আছে কিন্তু খাবারতে, খেয়াল করছো কেন? এবং আমরা তোমাদেরকে বলছি মাটির নিচে বালি, বালির নিচে কাদা, কাদার নিচে পানি, পানির নিচে বোল্ডার, তার মানে মাটি টোটালি দাঁড়ায় আছে, ভাসমান। এখন কেউ যদি ভাসমান থাকতে চায়, যে সাঁতার জানে, সে কিন্তু তার আপওয়ার্ড ক্ষমতা দিয়ে পানিতে বেঁচে থাকতে পারবে। যতই সে ডুববে ততই তার আপওয়ার্ড ক্ষমতা বাড়াবে, একটা সময় আর পারবে না, তখন সে ডুবে যায়। তো নেট সয়েল প্রেসার হচ্ছে যে আমি ফুটিংটা কাস্ট করলাম, সয়েল দেখবে যে ফুটিংটার যে ওজন আসতেছে তার যে একটা নর্মাল আপওয়ার্ড প্রেসার ক্ষমতা আছে তা দিয়ে আটকানো যায় কিনা। দেখলো আটকানো যাইতেছে না, তখন সে ক্ষমতা বাড়াতেই থাকবে। লোড যদি দেখে বাড়তেছে তখন সে আরো বাড়াবে, কিন্তু মাটির সেই আলটিমেট পাওয়ার আছে, এর বাইরে চলে গেলে আর সে ফুটিং কে ধরে রাখতে পারবে না, তখন ফুটিং কি করবে, ডুবতে থাকবে। এখানে আমরা কিউএন দেখতে পাচ্ছি, আমরা এই যে আলটিমেট সয়েল প্রেসার সর্বোচ্চ ক্ষমতা, এটা হচ্ছে তোমার কার 1.5 গুণ 1.5। তার স্বভাবজাত যে প্রেসার আপওয়ার্ড বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল,
কিউ অ্যালাউয়েবলের সর্বোচ্চ 1.5 গুণ ক্ষমতা সে বাড়াইতে পারবে, এর চেয়ে বেশি যদি চলে আসে তাহলে তো গেছে সর্বোচ্চ। কিন্তু এর মধ্যে থাকলে কোনো সমস্যা নাই। যেমন তোমরা যদি এখানে দেখো, আমাদের 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 কিউ অ্যালাউয়েবল আছে 4.5 অথবা 4500 পিএসএফ অথবা 4.5 কেএসএফ। খেয়াল করছো? এখন ফুটিং কাস্ট করার পর ফুটিং মাটি তার ওজন মাটি কিন্তু প্রেসার বাড়াইছে, ছিল কত তার স্বভাব চরিত্র যে 4.5, কিন্তু খেয়াল করো ফুটিং কাস্ট করার পর মাটি কিন্তু প্রেসার দিচ্ছে 4.9, তার মানে তাকে বাড়াইতে হয়েছে কিন্তু ফুটিংটাকে ধরে রাখার জন্য। এই কতখানি বাড়াইতে পারবে? 1.5 গুণ। তুমি যদি দেখো 4.9 কিউ অ্যালাউয়েবলের 1.5 গুণের বেশি চলে আসছে, তাহলে ভাববা ফুটিং গেছে। ওকে, শেষ স্টেপ। এবং তোমার যদি ফুটিং এর ডেপথ দেওয়া থাকে, ফুটিং এর সাইজ দেওয়া থাকে, তখন আমরা বলেছি স্টেপ 1 করতে হবে না, স্টেপ 2 করতে হবে না, কিন্তু শুধুমাত্র স্টেপ 2 এই অংশটুকু করতে হবে, কারণ এই অংশটুকু আমার ডিজাইনে লাগবে এবং এই অংশ ছাড়া আমরা এগোতে পারবো না। ওকে, তার মানে শুধু এটা করলে না। স্টেপ 3 হচ্ছে যে আমরা যে ফুটিং এর ডেপথ ধরছিলাম তোমার 22 ইঞ্চি, সেটা ঠিক আছে কিনা। এবং আমরা আগে বলেছি যে ফেইলিউর হচ্ছে দুইটা কমপক্ষে থিকনেস এর কারণে হয়, তৃতীয় ফেইলিউরটা কিন্তু রেইনফোর্সিং বারের কারণে হয়। সুতরাং ওই ট্র্যাকটা এখানে আসবে না, ওটা তো ডিজাইনের সাথে এনে যেই দুটা থিকনেস এর সাথে জড়িত সেই দুটো, একটা হলো পাঞ্চিং শিয়ার চেক, একটা হলো বিম শিয়ার চেক। তোমরা কিন্তু ইয়াতেও পড়ছো যে পাইল ক্যাপ এগুলি পড়ছো, সুতরাং আইডিয়া আছে, সেই আইডিয়াটা জাস্ট এখানে শেয়ার করো, তাহলে যা। তো ফার্স্টে আমরা দেখবো যে আমরা যে ফুটিংটা কাজ থিকনেস দিছি 22 ইঞ্চি, সেটা পাঞ্চিং শিয়ারে ওকে আছে কিনা। উপরের দিকে দেখো, চেক বাই পাঞ্চিং শিয়ার। নাও আমরা এটা বলেছি যে পাঞ্চিং শিয়ার মানে কি পাঞ্চ করবে, কে করবে পাঞ্চ? প্যাডেস্টাল কলাম। সুতরাং প্যাডেস্টাল কলাম কাকে পাঞ্চ করবে? ফুটিং এর বেসকে। ফুটিং এর বেসকে সে যদি পাঞ্চ করে, স্বাভাবিকভাবে ফুটিং এর বেস একটা হোল হবে, এই হোলের সাইজটাই আমাকে বের করতে হবে। এখন ডেফিনেটলি আমরা যে তোমরা যখন খাতার পাতা পাঞ্চ করো, তখন পাঞ্চিং মেশিনের যে দণ্ডটা ডায়ামিটার আর খাতায় যে ছিদ্রটা হয় সেম। কেন? কারণ এখানে স্মুথ সবকিছু। বাট কংক্রিটের ক্ষেত্রে তো এতটা স্মুথ না, তার মধ্যে রেইনফোর্সিং বার বসে আছে, কলামে রেইনফোর্সিং বার নেমে গিয়ে ফুটিং এর রেইনফোর্সিং বারের সাথে বাদাই করা আছে। সুতরাং ওই কলাম যদি ফুটিং কে পাঞ্চ করতে চায়, তাহলে কলামের বারের সাথে ফুটিং এর বারের যে বাঁধন, ওগুলো ছিঁড়ে চুরে যেতে হবে। সেক্ষেত্রে হোল ডাইমেনশন কলামের সমান হবে না। আমার প্যাডেস্টাল কলাম রেগুলার কলাম ছিল 12/14, তাহলে প্যাডেস্টাল কলাম হয়ে যাবে তখন 15/17। এখন হোল হওয়ার কথা কিন্তু 15/17 ফুটিং এর বেসে, কিন্তু তা হবে না। কত বাড়বে হোল? সেটা আমরা বলেছি যে সাইজটা চতুর্দিকে d/2 করে বাড়বে আরো। যে হোলটা হবে সেই হোলটা প্যাডেস্টাল কলামের যে সাইজ, সাইজ বলতে তার 4টা দিক আছে, 4টা ফেস, প্রতিটা ফেস আরো d/2 করে প্রতিটা ফেস বাড়বে, মানে ডি করে বাড়বে। সুতরাং তো দুই দিকে d/2 করে বাড়তে থাকবে। 15 ইঞ্চি তার সাথে d/2 দুই দিকে, তার মানে ডি। 17 ইঞ্চি তার দুই দিকে d/2, এই পাশেও d/2, তার মানে 17 ডি যোগ করো। আর এই ডিটা কে? এই ডিটা হচ্ছে ফুটিং এর ডি। ফুটিং এর ডি যদি আমরা কিন্তু ফুটিং এর ডি বের করে আসছি, এবং তখন তুমি কনফিউজড হবে যে কোন ডিটা নিব। খেয়াল করে দেখো, ফুটিং এর তোমার 3 রকমের ডি বের করা আছে। ডেফিনেটলি এটা নিলে একরকম হবে, এটা নিলে আরেক রকম হবে। সেই জন্য সেফ সাইড এভারেজ ডি নিয়ে কাজ করবে। তখন 18, ফুটিং এর 18। ফিরে যাচ্ছে চেকিং। সো আমরা এখানে ডিটা কোনটা নিব? এভারেজ ডিটা। তো ফার্স্টে হোলের ছিদ্রটা বের করতে চাচ্ছি, এবং হোলটা এই যে একটা হোল হবে, এই হোলের ছিদ্রটা কত সাইজের। আমরা বলতেছি যে পাঞ্চিং শিয়ার ইজ চেকড at a distance d/2 from all faces of column. চেকড বলতে সোজা কথা যেখানে সে ফেইল হবে। আর যে ফেইল হলে আমরা যদি জানি যে এই এতটুকু হোল হবে, তাহলে হোলের ছিদ্রটা যে কত ডাইমেনশন সেটা বের করতে পারবো। ওই কথাটাই বলা আছে, অল ফেসেস। কলামে যদি 4টা ফেস থাকে, প্রতি ফেসে যদি দুই দিকে d/2 মানে যোগ করলে ডি বাড়বে, এটা
প্যাডেস্টাল কলামের সাইজ 15/17। সুতরাং নিচের দিকে দেখো আমাদের, আমরা যদি এখন এই সাইজ বের করতে চাই, আমরা ডান পাশের ছবির দিকে তোমাদেরকে নজর দিতে বলবো। আমার ফুটিংটা হচ্ছে এই যে এটা ফুটিং বেস, যার লেন্থ আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই যে আপনি বলছিলেন যে স্টেপ 2 করা লাগবে না, যদি কিউএন জাস্ট কিউএন বের করা লাগবে স্টেপ 3 থেকে শুরু করার জন্য, হুম। যদি পোস্টে বলা ডি দেওয়া থাকে। হুম। তাহলে স্যার এই যে আমাদের এই এজি 92, হুম। স্যার এজি তারপর পিইউ, পিইউ তো আমাদের দেওয়া থাকবে ডেড লোড লাইভ লোড, কিন্তু আমাদের এজি তো বের করে নিতে হবে না স্যার? না, ফুটিং এর যদি থিকনেস দেওয়া থাকে ডেফিনেটলি তার ডাইমেনশন দেওয়া থাকবে, কারণ ডাইমেনশন আর থিকনেস তো জড়িত একসাথে। শুধু থিকনেস দিয়ে দিলে তো হবে না, ডাইমেনশন তো থিকনেসের সাথে জড়িত। ডাইমেনশন বড় হলে থিকনেস ছোট হয়, ডাইমেনশন ছোট হলে থিকনেস বড় হবে। তো ডেফিনেটলি ডাইমেনশন বলতে ডাইমেনশন, থিকনেস এবং তার দৈর্ঘ্য প্রস্থ সবই দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে এজি বের করা যাবে না ওখান থেকে। ও আচ্ছা স্যার, জি স্যার, জি স্যার। আর ডেড লোড লাইভ লোড থেকে পিউ বের করে নিবা। 1.2 ডেড লোড, 1.6 লাইভ। ওকে, যেটা আমরা বলতেছিলাম যে পাঞ্চিং শেয়ার, যেটা আমাদের পাঞ্চিং শেয়ার, আমাদের কিন্তু প্যাডেস্টাল কলাম 3 ইঞ্চি 3 ইঞ্চি বেশি হওয়ার কারণে প্যাডেস্টাল কলামের সাইজ 15/17। এখন আমরা পাঞ্চিং হোলের ডাইমেনশন বের করতেছি, যা আমরা একটু আগে বললাম, এটা হচ্ছে তোমার ফুটিং, যার একদিকে লেন্থ আর একদিকে তার উইথ হবে, এবং আমাদের উইথ কিন্তু 8 ফিট এবং লেন্থ হচ্ছে 11.5 ফিট। নাও আমাদের কলামটা, এই যে প্যাডেস্টাল কলামটা দেখতে পাইতেছো, যার সাইজ হচ্ছে 17 ইঞ্চি এবং 15 ইঞ্চি। হোল যেটা দেখতে পাইতেছো, বেজে যে হোল হবে পাঞ্চিং হোল, সেই সাইজটা এখানে দেখতে পাইতেছো। এই আমার এই হোলের সাইজটা কত সেটা বের করতে হবে, এবং সেটা বের করার কোনো ব্যাপারই না। আমরা আগেই বলেছি যে প্যাডেস্টাল কলামের সাইজ দৈর্ঘ্য যা, তার সাথে d/2 যোগ হবে, তার মানে ডি যোগ হবে। তদ্রূপ ভাবে প্রস্থের সাথেও d/2 যোগ হবে। সো এটা যদি 17 ইঞ্চি হয়, হোলটা হবে ফুটিং এ কত বড়, কলাম থেকে কত বড় হবে, এখান থেকে অতিরিক্ত d/2, তার মানে 17 যোগ ডি, 17 যোগ কি ডি, 35 ইঞ্চি। তারপর নিচেরটা, এটা হলো 15 ইঞ্চি, ধরো প্যাডেস্টাল কলাম 15, হোল কত বড় হবে তার চাইতে, এদিক থেকে d/2, এটাও d/2, তার মানে 15 যোগ ডি, 33 ইঞ্চি তোমরা দেখতে পাচ্ছ। এই যে 33/33, 35/33, এরকম একটা হোল হবে, অ্যারাউন্ড রেক্টেঙ্গুলার টাইপের হোল হবে 33 ইঞ্চি বাই 35 ইঞ্চি এই বেসে পাঞ্চিং হওয়ার পরে। আসলে এটা বুঝতে পারছো? এবং এই যে পাঞ্চিং হয়, তোমরা জানো একটা পাঞ্চিং পেরিমিটার লাগে যখনই আমরা পাঞ্চিং হোল হয়। এই পাঞ্চিং পেরিমিটার মানে তার দুইটা দৈর্ঘ্য, মানে দুইটা 35 ইঞ্চি, আর দুইটা প্রস্থ মানে দুইটা 33 ইঞ্চি। এটাই হচ্ছে এটা। এখন আমি যদি এগুলি বুঝি, এত কিছু কেউ কি লিখতে যায়, এত আমার লিখাই দরকার নেই এগুলো। মানে যদি আমরা কেন বলতেছি এগুলি বুঝে লিখলে, তো এখানে আমরা বুঝানোর জন্য আমরা অনেক কিছুই লিখি, বাট যে বুঝে যায় তার জন্য তার এত কিছু লেখা দরকার নেই। যে বুঝাইতে চায় তার জন্য অনেক কিছু লেখা দরকার, আর যে বুঝে যে লিখবে তার জন্য তো যে সে নিজে যা বুঝে তা লিখলে হয়েছে। যেমন B0 পাঞ্চিং পেরিমিটার, তো পাঞ্চিং পেরিমিটার আমি এই দুইটা আগে বের করব, তারপর পাঞ্চিং পেরিমিটার দুইটা 33, দুইটা 35, এই যে 136 ইঞ্চি, শেষ। ওকে, এখন আমার কাজ হলো পাঞ্চিং লোডটা বের করা। কলাম যে পাঞ্চ করতেছে, খেয়াল করে দুইটা জিনিস, কে পাঞ্চ করতেছে? কলাম। কলামের লোড কিন্তু আমি জানি পিইউ, খেয়াল আছে কিনা আমি তোমরা জানো না। পিইউ হচ্ছে 450,
হ্যাঁ নূর। স্যার ওই 18টা বুঝতে পারলাম না, আরেকবার যদি বলতেন। ও জি আটা মানটা স্যার। হ্যাঁ ডির মানটা এফেক্টিভ ডেপথ যেটা সেটা ফুটিং এর যে ইফেক্টিভ ডেপথ সেটা হচ্ছে ডি। এখানে আমরা রেক্টেঙ্গুলার হলে তো তিনটা ডি, একটা হলো শর্ট ডিরেকশনের এফেক্টিভ ডেপথ, একটা লং ডিরেকশনের এফেক্টিভ জি ডেপথ, স্যার বুঝতে আর পারছি, একটা এখন বুঝতে এভারেজ। পারছি। তখন শুধু এভারেজটা নিবা। না যেটা একটু কি বলতেছিলাম যে ফুটিং এর পাঞ্চ করবে কলাম, এবং কলামে কে পাঞ্চ করবে, কলামে যে লোডটা আসতেছে আলটিমেট যে লোড, সেই লোডটা কিন্তু পিইউ, এই যে পিইউ যেটা আমরা স্টেপ 1 এ করছি, সেই পিইউ কত 450, এবং এই 450 কনসেন্ট্রেটেড কিন্তু একদম কলাম প্যাডেস্টাল কলাম যে ডাউন হয়ে যাচ্ছে এবং হিট করতেছে একেবারে সেন্টার অফ দা ফুটিং বেস, সেই জন্য তো পাঞ্চ হচ্ছে। তাহলে এখানে কিন্তু পাঞ্চিং লোড 450 হওয়ারই কথা ছিল। যে আসতেছে সেই যদি ছিদ্র করে তো তারই মানই তো পাঞ্চিং লোড। কিন্তু তা তোমাদের একটা খেয়াল রাখতে হবে, নিচে উল্টা দিকে মাটির নিচে কিন্তু আবার কাজ করতেছে কে, কাজ করতেছে ফুটিং কাস্ট করার পরে, ফুটিং কাস্ট করার আগে অ্যালাউবল সয়েল প্রেসার ছিল, তার মান ছিল 4500 পাউন্ড পার স্কয়ার ফিট অথবা 4.5 কেএসএফ। ক্লিয়ার? দেন যখন আমরা ফুটিংটা মাটিতে বসালাম, মাটি সেই প্রেসার বাড়ালো, কাস্টিং হওয়ার পর মাটির প্রেসার চেঞ্জ হয়ে গেছে 4.9। খেয়াল রাখতে হবে কিন্তু। তার মানে আমি কলামের থেকে আসতেছে 450.5 কিপ কনসেন্ট্রেটেড লোড, এটাই পাঞ্চ করার কথা ছিল যদি তাকে অপোজিট ডিরেকশনে কেউ যদি না আটকায়। একজন দৌড়ায় যাইতেছে আরেকজনকে মারতে, কেউ যদি তাকে বাধা না দেয় তাহলে তার তার যে শক্তি ওটাই হবে পাঞ্চিং লোড, কিন্তু না, দুইজন আসছে তাকে আটকানোর জন্য। তাহলে যে বিপরীত দিক থেকে তাকে দুইজন আটকাইতে আসছে যে যাতে সে আরেকজনকে মারতে না যায়, তখন এখানে পাঞ্চিং লোড কে হবে, যে দৌড়ায় যাইতেছে 450.5 মাইনাস যে আসছে তাকে ঠেকাইতে তাদের কম্বাইন লোড। এতে করে যদি যে দৌড়ায় যাইতেছে তারটা বেশি থাকে তাহলে পাঞ্চিং হয়ে যাবে। তার মানে যে দুইজন আটকাইতে আসছিল তাদেরকে ফালাইয়া মেরে দূরে আবার সে গেছে দৌড়াইয়া মারতে। আর যদি 450 লেস হয়ে যায়, যে দুইজন তাকে আটকাইতে আসছিল তার চাইতে, তখন তো সে ওখানে থেমে যাবে, মানে পাঞ্চিং হবে না। তো এটি আমরা এখানে বোঝাচ্ছি, আমাদের এখানে কলামের ডাইরেক্টলি আপ ডাউনওয়ার্ড কনসেন্ট্রেটেড লোড P450, কিন্তু দুঃখের বিষয় হলো যে নিচে কিন্তু মাটির প্রেসার আপওয়ার্ড কাজ করতেছে। তার মানে এই যে 4.9 আপওয়ার্ড, সে কিন্তু কিছু হলেও আটকাতে চেষ্টা করবে, এবং সেটা কত রেজাল্টেন্ট কত সেটা বের করতেছে। দেখো সেই রেজাল্টেন্টটাই হবে এখন পাঞ্চিং লোড। এরা যদি মাটির প্রেসারটা যদি না থাকতো তাহলে এগুলি বাদ, তাহলে তোমার পাঞ্চিং লোড সমান আলটিমেট লোড ফুটিং এর 450 হয়ে যেত। কিন্তু দেখো একটা মাইনাস চাইন আসছে, কারণ মাটির প্রেসার আপওয়ার্ড ছিল। এখন এই জিনিসটা আমরা যদি বুঝাইতে চাই তোমার, তাহলে দেখো আমরা ছবিতে দেখাচ্ছি কতটুকু পাঞ্চ হবে। আমি দেখো ফুটিং কিন্তু দাঁড়ায় থাকবে, ফুটিং এর ঠিক এই অংশটুকু যার ডাইমেনশন হচ্ছে 33 ইঞ্চি বাই 35 ইঞ্চি, এইটা মাটি ভেদ করে নিচের দিকে যাওয়ার কথা। কেন? কলামের কনসেন্ট্রেটেড লোড পিইউ যে সেন্টারে কাজ করতেছে 450.5 কিপের জন্য। কিন্তু এই অংশ যখন নিচের দিকে প্রেসারে যেতে যাবে, ইমিডিয়েট নিচে কিন্তু সয়েল প্রেসার 4.9 কেএসএফ কাজ করতেছে। কলামের লোডটা কিন্তু কিপে আছে 450.5 কিপ, আর মাটির এই এতটুকু নিচে কাজ করতেছে প্রেসার। আমাকে কিন্তু এর এর প্রেসারের ইউনিট কেএসএফ, একেও যদি আমি কনসেন্ট্রেটেড ইউনিট আনতে চাই কি দিয়ে গুণ করতে হবে বলো তো, কে বলতে পারবা? প্রেসারকে কনসেন্ট্রেটেড লোডের ইউনিট আনতে চাইলে কি দিয়ে গুণ করলে ইউনিট কনসেন্ট্রেটেড লোডের ইউনিটে আসবে, কে বলতে পারবা? স্যার এরিয়া দিয়ে। হ্যাঁ এরিয়া দিয়ে। তো আমার এরিয়াটাকে আমি সেট করে ফেলতেছি, যে অংশটুকু পাঞ্চ হয়ে নিচের দিকে যাবে, এরিয়া হচ্ছে কি 33 ইঞ্চি বাই 35 ইঞ্চি, এবং এর এর নিচে আপওয়ার্ড সয়েল প্রেসার কাজ করতেছে কিউএন। সুতরাং এটা প্রেসার, এটাকে যদি কনসেন্ট্রেট বানাতে চাই কিউএন গুণন 33 ইঞ্চি ইন্টু 35 ইঞ্চি মানে এরিয়া। সেই কাজটা দেখো এখানে আমরা করছি। এই 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 যে এরকম করে লেখা হয়েছে,
এটা জাস্ট বোঝার জন্য, কিন্তু তুমি যদি নিজেই বুঝো তাহলে এটা ডাইরেক্টলি তুমি লিখতে পারবা। এই দেখো 450 ডাউনওয়ার্ড কনসেন্ট্রেটেড কিপে আছে গুণন সয়েল প্রেসার আপওয়ার্ড 4.9, যতটুকু পাঞ্চ হবে ততটুকুর এরিয়া 33 ইঞ্চি 12 দিয়ে ভাগ করে ফিটে, 35 ইঞ্চি 12 দিয়ে ভাগ করে ফিটে, তার মানে 4.9 কিপ পার স্কোয়ার ফিট গুণন ফিট স্কোয়ার কাটাকাটি করে তোমার কিপে চলে যাবে। তাহলে 450.5 কিপ থেকে এত কিপ বাদ দিতে পারবা, রেজাল্টেন্ট 411.2। তারপরেও কিন্তু ডাউনওয়ার্ডই রয়ে গেল, কারণ 450 বড়। ডাউনওয়ার্ড রয়ে যাওয়া মানে অবশ্যই পাঞ্চ হবে এখন, আর এই পাঞ্চকে আটকানোর ক্ষমতা ফুটিং বেস নিজেকে নিতে হবে, এবং সেটা থিকনেস কম হলে আর নিতে পারবে না। সো আমরা তোমার লাস্টে তোমাদের মনে আছে আমরা এভাবে পড়ে আসছি যে কংক্রিটকে সেই পাঞ্চিং আটকাইতে হবে, যে আসতেছে পাঞ্চিং শেয়ার ফোর্স বা পাঞ্চিং লোড রেজাল্টেন্ট যেটা 411.2 ডাউনওয়ার্ড, এটাকে আটকাতে হলে কংক্রিটকে উদ্যোগ নিতে হবে। তোমার যদি পরীক্ষায় খারাপ হয়, এখন তো গলায় গলায় অনেক বন্ধুত্ব দেখা যায়, কিন্তু বিপদের সময় কিন্তু আর খবর পাওয়া যায় না। কারো কাছে গিয়ে আচ্ছা লেকচারটা একটু বুঝতে চাই, দেখা গেল বলে না দোস্ত আমারই প্রিপারেশন হয়, বা ফোন বন্ধ করে বসে থাকে, বা ফোন তুলে না, বা বাহানা দিয়ে বলে আজকে আমি মেসে থাকবো না, আরেক জায়গায় থাকবো, তা যাতে মানুষ যাইতে না পারে সাহায্যের জন্য। সুতরাং নিজেকেই আসলে পাঞ্চিং লোড আটকাইতে হবে, এবং এই আটকানোর একটা উপায় স্টাডি করা। তো আমরা দেখি কংক্রিট কি স্টাডি করলো। কংক্রিটকে আমরা বলতেছি তোমাকে আটকাইতে হবে, আর কেউ নাই, এখানে রিইনফোর্সিং বারও কোনো সাহায্য করবে না। তো আমরা বললাম যে ঠিক আছে, পাঞ্চিং লোড যা আসতেছে রেজাল্টেন্ট কাটাকাটি করে 411.2, একে আটকানোর জন্য যা লাগে তোমাকেই করতে হবে। তার মানে কংক্রিটের স্ট্রেংথ ইকুয়াল টু পাঞ্চিং লোড। এই দেখো কংক্রিটের পাঞ্চিং শেয়ার স্ট্রেংথ ইকুয়াল টু পাঞ্চিং শেয়ার ফোর্স, এবং কংক্রিটের পাঞ্চিং শেয়ার স্ট্রেংথ আমরা ফর্মুলা দিয়ে পাবো, এমনি ডাইরেক্টলি পাই না। 5 হচ্ছে 0.75 ফর রুট এফসি প্রাইম পর্যন্ত কিন্তু রুট। ভুল হওয়ার সম্ভাবনা খেয়াল করবো, মারাত্মক ভুল হতে পারে এই জায়গাটায়। এফসি প্রাইমের উপরে শুধু রুট, বি নট ডি এটা কিন্তু বাহিরে। আরেকটা ভুল হওয়ার সম্ভাবনা আছে বি নট এর দিকে, কারণ বি নট মানে শেয়ার পেরিমিটার, পাঞ্চিং পেরিমিটার, যেটা হচ্ছে দুইটা দৈর্ঘ্য হোলের দুইটা প্রস্থ, এটা দুইটা 33 দুইটা 35, যেটা আমরা বের করছি 137 উপরে, আর ডি হচ্ছে আমরা বের করতেছি, আর ভি হচ্ছে রেজাল্টেন্ট যেটা কাটাকাটি করে 411.2। সোকে আমরা বসাই দিলাম। আমার টার্গেট কিন্তু কি, এই যে ডি আমরা আননোন রাখছি, বাকি সব নোন করে দিছি, কারণ কতটুকু ডি লাগবে, ডি লাগলে আমরা তার সাথে কংক্রিট কভার যোগ করলে থিকনেস এইচ পেয়ে যাবো, এনওটি। সো সাজাইলাম, ডিকে এক পাশে রাখলাম, বাকি সব ওই পাশে নিলাম। ভি হচ্ছে 411.2 কিপ, কিন্তু এটাকে পাউন্ডে নিতে গিয়ে 1000 দিয়ে ভাগ করা হয়েছে, কারণ এফসি প্রাইমের ইউনিট কিন্তু আরেকটা ভুল হবে তোমার এখানে কিন্তু এফসি প্রাইমের ইউনিট 4000 পিএসআই ইউনিটে বসাইতে হবে, নট কেএসআই। ফর্মুলাটা এইভাবে বানানো। এখন কেউ যদি অঙ্কে, স্যার আপনি তো অঙ্কে দিয়েছিলেন 4 কেএসআই, এই জন্য আমি স্যার 4 কেএসআই ইউজ করছি। আরে মহা মুশকিল, 4 কেএসআই মানেই তো 4000 পিএসআই। তো যাই হোক, বি নট আরেকটা ভুল যেটা আমরা বলতেছি, বি নট এর ব্যাপার, এটা খেয়াল রাখতে হবে। বি নট পাঞ্চিং পেরিমিটার সব মান করার পরে এত আসতেছে, তুমি কত দিছো এভারেজ 18, তোমার লাগবে কত পাঞ্চিং আটকানোর জন্য, ডি 15.94, এত থাকলেই তোমার হয়ে যাচ্ছে, আর লাগবে না। পাঞ্চিং ওকে, পাঞ্চিং শেয়ার ইজ ম্যান্ডেটরি ফর কিন্তু স্কোয়ার ফুটিং। রেক্টেঙ্গুলার ফুটিং হলে পাঞ্চিং শেয়ার চেকও ম্যান্ডেটরি, এবং আরেকটা যে বিম শেয়ার আছে ওটাও ম্যান্ডেটরি। সো আমরা এই পর্যন্ত তোমাদের দৃষ্টি আকর্ষণ করব যে অবশ্যই তোমরা এতটুকু দেখবে যে আমরা খুব ধীর গতিতে যাচ্ছি। ধীর গতিতে যাওয়ার একটাই অর্থ, যাতে তুমি একটা অঙ্ক করবা, এর নারী নুড়ি সব বুঝবা, বাস ওখানেই শেষ। একটা অঙ্ক একটাই, দুনিয়ার যতই ফুটিং আসুক না কেন রেক্টেঙ্গুলার একই থিমে হবে। যদি সব ফর্মুলার ইউনিট কিভাবে লিখতে হবে, ফর্মুলা কিভাবে লিখতে হবে, কোথায় কি আমি যদি বুঝে যাই, তাহলে আর একটা অঙ্ক এনাফ। আর না বুঝলে 100টা অঙ্ক করতে হবে, 100টা ডিজাইন প্রবলেম করলেও ঝামেলা মিটবে না।
যাতে স্যার স্কোয়ারের ক্ষেত্রে মানে বেশি তো চেঞ্জ নাই, শুধু ওই যে ইয়াতেই চেঞ্জ আছে স্যার। এখন পর্যন্ত স্কোয়ার রেক্টেঙ্গুলারে কোনো চেঞ্জ নাই এখন জি স্যার। পর্যন্ত। ওইখানে আমরা শুধু চেঞ্জ বলতে 8 ফিট বাই 11.5 ফিট নিয়েছি সাইজটা ফুটিং এর, আর স্কোয়ারে শুধু ওইটাকে 10 বাই 10 স্কোয়ার সাইজ নেওয়া হয়েছে, বাকি কিছুই চেঞ্জ নেই। ইফেক্টিভ ডেপথ নিয়ে কাজ করব, ওখানে তো আর তিনটা হ্যাঁ নেওয়া লাগবে। হ্যাঁ, এখানে আরেকটা চেঞ্জ হলো যে রেক্টেঙ্গুলারে দুইটা এফেক্টিভ ডেপথ আসতেছে দুইটা ডিরেকশন থাকার কারণে, স্কোয়ারে এই দুইটা লাগবে না, একটাই থাকবে, মানে আচ্ছা, এভারেজটা আর কি। এবারে আর কোনো পার্থক্য নেই। So, আজকে তাহলে এই পর্যন্তই। বাকি অংশ এর বাকি অংশ থেকে আমরা অফলাইন ক্লাসে শুরু করব এই সপ্তাহে।